জামাতের প্রবলেম হলো জামাত মনে করে যে বিএনপিকে যদি কোনোভাবে হেয় করা যায়, ছোট করা যায়, তাইলে বোধহয় জনগণ তাদেরকে বেছে নেবে। সর্বমহলে গ্রহণযোগ্য একটা সীমানা দিয়ে একটা ভালো ইলেকশন যদি করতে পারে, জাতি তাদেরকে মনে রাখবে, নাহলে অন্যদের মতো তাদের প্রতিও ঘৃণা প্রকাশ করে। ছাত্রলীগ তার কর্মকাণ্ডের কারণে আজকে এই পরিণতির মুখোমুখি হয়েছে। দুই একটা সংগঠন আছে যে তারা কোনো না কোনোভাবে, কোনো না কোনো প্রক্রিয়ায় তারা ডাকসুটা দখল করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা জায়গা যেখানে আগুন জ্বললে পুরো বাংলাদেশ আগুন জ্বলে যায়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান বিভিন্ন ইস্যু নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব মোস্তফা খান সপুরি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সৌরভ, আমি একটু শুরুতেই জানতে চাই যে আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, এই বিপ্লব বা গণ অভ্যুত্থান যাই বলি, এটার পরবর্তী যে রাজনৈতিক আচার আচরণ বা রাজনৈতিক সংস্কৃতি, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? বাংলাদেশে 24 সালে যে ঘটনাটি ঘটেছে, আপনি গণতান্ত্রিক অধিকার আদায়ের যে সংগ্রামগুলো পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, সেখানে আপনি দেখবেন যে একটা জাতির জীবনে 50, 60 কিংবা 100, 100 বছর পর এরকম ঘটনা ঘটেনি। কারণ আমরা প্রথমত আন্দোলনটা কোঠা নিয়ে থাকলেও পরবর্তীতে যখন জনগণ সম্পৃক্ত হয়েছে, কারণ 15 বছর জনগণের ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তো এসব কারণে জনগণও যখন সম্পৃক্ত হয়েছে তখন শুধু অধিকার, আপনি যদি এক কথায় বলেন, একটা হলো কোঠামুক্ত বাংলাদেশ চায় আর আমরা চাই ভোটের অধিকার, কথা বলার স্বাধীনতা। এই শুধু একটা অধিকার আদায়ের জন্য আপনার 2000-এর অধিক লোক প্রাণ দিয়েছে, 50,000-এর অধিক আহত হয়েছে, পঙ্গু হয়েছে। পৃথিবীর কোন দেশে আপনি দেখাতে পারেন এরকম একটা ঘটনা ঘটেছে? ঘটেনি। তাইলে এই যে বিপ্লব হলো, রক্তাক্ত বিপ্লব আমি বলবো, এই বিপ্লবটা অধিকারের প্রশ্নে হলেও আমরা মনে করি বিপ্লবের বিজয়ের মধ্যে দিয়া আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য একটা পজিটিভ বাংলাদেশ তৈরি করার সুযোগ কিন্তু সামনে চলে আসছে। এখন পজিটিভ বাংলাদেশ বলতে আপনি রাজনৈতিক দলের বাইরে যে, রাজনৈতিক চিন্তা চেতনা ধ্যান ধারণার বাইরে যে বড় পরিচয়, আমরা সবাই বাংলাদেশি। ইতিমধ্যে দেখেন আমাদের দলের থেকে আমাদের নেতারা স্লোগান দিয়েছে সবার আগে বাংলাদেশ, মানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যাই বলেন না কেন, সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান স্লোগান দিয়েছেন। তো সবার আগে বাংলাদেশ মানে কি? বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কৃষ্টি কালচার সব বিনির্মাণ করতে হবে। তো বিনির্মাণ করতে গেলে আপনাকে আগের জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা অনেক সময় রাজনৈতিক চিন্তা চেতনা থেকে নিজেকে গুটিয়ে রেখেছি, অনেক জিনিস প্রয়োজন, কিন্তু রাজনীতির কারণে আমি সেখানে একমত হতে পারিনি। আমি বা আমরা সবাই, সব দলের লোকের কথাই বলছি। কিন্তু এখন যেহেতু সময় আসছে যে এই বাংলাদেশকে একটি পজিটিভ বাংলাদেশে রূপান্তর করার জন্য আমাদের প্রত্যেকের তার জায়গা থেকে আগে এগিয়ে আসতে হবে। এখন আপনি বলতে পারেন যে এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। প্রথমত হইল, আমি একটা রাজনৈতিক দলের কর্মী, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মতামত থেকে আমি বলছি যে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছে। পরবর্তীতে 7 নম্বর যখন হলো তখন কিন্তু সেই সময়ের মেজর জেনারেল জিয়া রহমান, পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়া রহমানকে কেন্দ্র করেই কিন্তু সেই সিপাহী জনতার বিপ্লবটা হয়েছে। এবং এই বিপ্লবটা যে জনগণের সম্পৃক্ত ছিল, এবং তখন জনগণ ওই আধিপত্যবাদ শক্তির বিরুদ্ধে মানে জাতিকে ঐক্যবদ্ধের প্রতীক মনে করছে জিয়া রহমানকে, যার জন্য তার পপুলারিটি এখন পর্যন্ত আকাশচুম্বী। যাই হোক, তো সেই জায়গা থেকে যদি আমরা সবাই ইউনাইটেড জাতি হতে না পারি, ইউনাইটেড দেশ তৈরি করতে না পারি, তাহলে আমাদের বিপ্লব অর্থহীন। আপনি যেটা বললেন যে বিপ্লবটা অর্থহীন, আবার যেটা বললেন যে আসলে
24-এর পরে যেই স্বপ্ন মানুষ দেখছে সেটা রাজনৈতিক দল দিয়ে বাস্তবায়ন করবে। তো একটা আশঙ্কার জায়গা, যেটা ধরেন 2009 সালে নির্বাচনের আগে যেই সীমানা নির্ধারণ, এই সীমানা নির্ধারণ করে কেন্দ্র করে আওয়ামী লীগ বা বিএনপি অধ্যুষিত যেই এলাকাগুলো ছিল সেটাকে চেষ্টা করা হয়েছে মার্চ করে, যেখানে 2টা 4টা বা 2-4 20,000 30,000 50,000 ভোটে গ্যাপে যাতে আওয়ামী লীগের লোকজন বিজয়ী হতে পারে সেভাবে আসনগুলোকে ভাগ করেছে। এখন ধরেন ওই রকমই যদি যেই পরবর্তী এখন বিএনপির যেই অবস্থা, এরকম ধরুন 2,000 4,000 বা 50,000 1 লাখ মানে ভোটে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ক্ষমতায় চলে আসলো, ওই সময় কি আপনারা কি আওয়ামী লীগের মতো এরকম দানবে পরিণত হবেন কিনা? না, শুনুন, আমরা তো সব মানুষ কিন্তু ঘটনা থেকে, পরিবর্তন থেকে অথবা বিপ্লব থেকে যাই বলেন শিক্ষা গ্রহণ করে। আমরা রাজনৈতিক দল, আমরাও আমাদের কর্মকাণ্ডে অতীতে ভুল করে থাকতে পারি, সেই ভুলটাকে আমি ওন করি না, কিন্তু সেটা থেকে আমি শিক্ষা নিই। আমাদের দল, আপনি জানেন যে আমাদের 31 দফা ঘোষণা করা হয়েছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। তো 23 সালে এটা ঘোষণা হয়েছে। আমরা কিন্তু তখনও বিপ্লব হয় নাই, আমরা কিন্তু ধারাবাহিকভাবে প্রতিটি নাগরিকের কাছে আমাদের এই 31 দফাটা আমরা পৌঁছেছি ইতিমধ্যে। তো আমরা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি ইতিমধ্যে। আমি মনে করি যে 31 দফা হইল বাংলাদেশের যে নতুন সম্ভাবনার বাংলাদেশ সবাই প্রত্যাশা করে, সেটার একটা দলিল সনদ অথবা ম্যাগনেকাটা বলতে পারেন। তো এখন এটা বাস্তবায়ন করার জন্য আমি তো আমার জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে আমি বাস্তবায়ন করতে পারবো না। আমাকে যেতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আমি এটা বাস্তবায়ন করতে পারবো। কারণ এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের কর্তৃত্বের বিষয় আছে, সেজন্য আমরা এটা জনগণের কাছে দিয়েছি। জনগণ এটা বিবেচনা করে আমাদেরকে ভোট দিলে আমরা সরকার গঠন করব এবং এগুলো পরবর্তীতে বাস্তবায়ন করব। তো এখানে কিন্তু সব আছে। আমি তো আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি যে আমরা যদি এই 31 দফা বাস্তবায়ন করতে পারি ক্ষমতায় যেয়ে, তাহলে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে 5 বছর পরেই একটা পরিবর্তিত বাংলাদেশ আপনাদের সামনে আসবে, যেটা নেতৃত্ব দেবে কিন্তু তারেক রহমান। এখন আপনি যেটা ধরেন আপনার শুরু দিকে একটা কথা বলছিলেন, 2000 লোকের রক্তের বিনিময়ে, রক্ত স্নাতে যে জুলাই, এর মাধ্যমে আপনি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখছেন। কিন্তু এই স্বপ্ন তো যারা নেতৃত্বে দিয়েছে বা সামনে ছিল, ওদের তো বক্তব্য হচ্ছে যে আমরা আসলে শুধু একটা নির্বাচনের জন্যই মাঠে ঝাঁপায় পড়ে নেই, দেশটা যাতে আমূল পরিবর্তন হয়, একটা নতুন বন্দোবস্ত হয়, সেইটার জন্য আসলে বেসিক্যালি তারা করেছে। এখানে একটা বিশাল সংস্কারের বিষয়ে বলা বিভিন্নভাবে চলে আসছে। তো আপনারা আসলে নির্বাচনের প্রতি যেই পরিমাণ অস্থির, সংস্কারটা নিয়ে আপনাদের এত অস্থিরতা নেই কেন? বা একটা না, সংস্কার নিয়ে আমাদের অস্থিরতার বিষয় না। তো সংস্কারটা হলো আমরা করতে চাই কিনা এবং সুযোগ আসলে আমরা বাস্তবায়ন করব কিনা, এই জায়গায় আমরা আছি এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সংস্কারও করব, বাস্তবায়নও করব। কিন্তু আপনি সংস্কারকে কেন্দ্র করে যদি নির্বাচন বিলম্বিত করেন, সেই সুযোগে সেই সময়ে ফাঁকে পড়ে এখানে আবার নতুন কোনো স্বৈরাচারের জন্ম হয় কিনা, এটা কিন্তু আপনাকে বিবেচনা নিতে হবে। কারণ আপনি যাই করতে চান, আপনি এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, রাষ্ট্র যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গা থেকে আপনি এই সংস্কার সব সম্পূর্ণ করতে পারবেন, কারণ এগুলো চলমান প্রক্রিয়া। আপনি একটা করবেন, দেখবেন যে এটার থেকে ওইটা করলে বেটার। এভাবে আপনি কি 50 বছর স্বাধীনতার পরেই এখন যে রাষ্ট্র যে জায়গায় সেই জায়গায় ছিল না। তো এটা তো ধারাবাহিকভাবে আস্তে আস্তে পরিবর্তিত একটা জায়গায় আসছে। তো সংস্কারটা তো এরকমই, এখন এটা প্রয়োজন, এটা করব। 5 বছর পরে যদি মনে হয় যে না, জনগণের জন্য বা জাতির জন্য এটা আরো বেশি এফেক্টেড, তখন আমরা সেটা করব। তো এখন যেটুকু করে একটা নির্বাচিত সরকার রাষ্ট্রে প্রতিষ্ঠা করা যায়, সেটুকু করতে হবে। সেটার সাথে আমরা একমত, আমরা তো দ্বিমত করছি না। কিন্তু সংস্কারের নামে যদি আপনি দীর্ঘ সময় নেন, একটা আরেকটা স্বৈরাচারের জন্মের রাস্তা তৈরি করে দেন, তাহলে জনগণ মানবে না, আমরাও তো মানব না। এটা আসলে যে আপনি একটু বলছিলেন যে বিশাল আন্দোলন সংগ্রাম, আপনাদের দীর্ঘ 17 বছরের আন্দোলন, তারপরে এই জুলাই আগস্টের যে আন্দোলন, এর মাধ্যমে আসলে আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সবাই সেই বাংলাদেশের স্বপ্ন দেখছে। আপনাদের কিছু নেতা, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা ফজলুল সাহেবও সাম্প্রতিক সময় এই আন্দোলন নিয়ে একটা কথা বলেছেন। আমরা 5 আগস্টের পর থেকে শুনেছি যে এটা নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান বিভিন্নভাবে, কিন্তু এটাতে আসলে উনি তো বলছেন যে জামাত শিবিরের একটা কালো অধ্যায়, জামাত শিবির সেটাকে একটা নতুন করার চেষ্টা করেছে, সেখানে সবাই ওই ফাঁদে পা দিয়েছে।
আপনার আসলে কি আপনাদেরও কি অবস্থান তাই, আপনি কি তাই মনে করেন? না গিয়াসুদ্দিন ভাই, আমি আপনার বলি, আপনি ধরেন এখানে দুইটা বিষয়। প্রথম বিষয় হলো যে মুক্তিযুদ্ধ সবার, মুক্তিযুদ্ধ চেতনা সবার, যারা আমরা এই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করি। নিঃসন্দেহে এটাকে রাজনৈতিক ইস্যু করা বা এটাকে রাজনীতিতে টেনে আনা বোকামি, যেটা আওয়ামী লীগ করেছে। অনুভূতিটা আমার সবার, কিন্তু এটা ব্যবসা করছে আওয়ামী লীগ, যার জন্য আজকে আওয়ামী লীগের পরিণতি দেখেন। কিন্তু ফজলু ভাই যে কথাগুলো বলে, উনি ধরেন তার ছাত্র জীবন উনি ছাত্রলীগ করেছেন, উনি অনেক পার্টি করেছেন, এখন উনি বিএনপিতে আছেন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার দায়িত্ব আছেন। উনি ওনার কথা হয়তো উনি বলতেই পারেন, কিন্তু উনি যেভাবে এই কথাগুলো বলছেন, ওনার মানে চিন্তা চেতনায় পছন্দ ধরেছে আমার ব্যক্তিগত মতামত। নাহলে উনি বলতে পারেন না। এটা ফজলুর রহমান কেন, এটা বাংলাদেশের 18 কোটি মানুষ জানে যে এটা নেপথ্য নায়ক তারেক রহমান। এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নাই। এবং তারেক রহমানের এই আন্দোলনের 24-এর আন্দোলনের আগে, তার আগে যতগুলো আন্দোলন হয়েছে, আরে ভাই বৈষম্যবিরোধী আন্দোলন তো 1 বছর আগে হয়েছে, ধরেন আপনি ধরে রাখেন, বা আরও যদি পিছনে যান 18 থেকে শুরু করতে পারেন। কিন্তু 18-এর আগে যে 2009 সাল থেকে ধারাবাহিকভাবে আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনগুলো করে যাচ্ছি। আপনি জানেন যে আন্দোলন করতে যেয়ে আমাদের প্রায় 200 শতাধিক লোক গুম হয়েছে, অনেকে লাশ পাওয়া গেছে, অনেকে পায়, অনেকে এখনও ফিরে আসে না। 500-এর মতো আছে যে এখনও ফিরে আসে না, আসবে কিনা পরিবারও জানে না। তো সেই একটা ক্ষত আমাদের। আমরা হাজার হাজার 5 লাখের উপরে আমাদের নামে মামলা হয়েছে। আমরা 50 লাখ লোক দীর্ঘদিন বাড়িঘর ছাড়া ছিলাম। আপনি দেখেছেন যে আমাদের নেতাকর্মীরা আপনার পাটের খেতে ঘুমাইছে, জঙ্গলে ঘুমাইছে, মানে বিভিন্ন রাস্তাঘাটে, পথে পান্দরে, মসজিদ মন্দিরে ঘুমাইছে, কারণ পুলিশ এবং আওয়ামী লীগের অত্যাচার বাড়িতে ঘুমাইতে পারে না। এটা কিন্তু এই 17 বছর কিন্তু আমাদের জীবনে কম বেশি প্রত্যেকের জীবনে ঘটেছে। তো সেই ত্যাগ, সেই কি বলে শ্রম, ঘাম, সব কিছুর বিনিময়ে কিন্তু আজকের এই পরিসমাপ্তি হলো বিপ্লব। এখন 1 মাসে, 2 মাসে, 3 মাসে আন্দোলন করে তো একটা সরকার আপনি সরাতে পারবেন না। এটার ধরেন এখানে বিএনপির যদি আপনি বলেন সারা দেশে 7-8 কোটি সমর্থক আছে, তার মধ্যে ধরেন 1 কোটি কর্মী আছে বোনাফাইড, 1 কোটি, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1 কোটি বোনাফাইড কর্মী আছে। কিন্তু 17 বছরে একদিনে দেখা যাবে যে বিএনপির একটা কর্মী এত মামলা, নির্যাতন, এত কিছু পরেও সে তার আদর্শের জায়গাতে সরে দাঁড়ায়নি। এটা বিএনপির সবচেয়ে বড় সাফল্য। এবং আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা সম্মানাক্ষরে লেখা উচিত যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে তার সর্বশেষ কর্মীরাও এই আদর্শ ধারণ করে সর্বশেষ পর্যন্ত চেষ্টা করে গেছে। আপনি কোনো জায়গায় বিএনপির একটা কর্মীকে আওয়ামী লীগে নিতে পারেন নাই। প্রয়োজনে সে তার এলাকা ছেড়ে দিয়েছে, ঢাকায় এসে রিক্সা চালাইছে, আরেক দেশে যায় কুলির কাজ করছে, অথবা যে একটু মোটামুটি সামর্থ্যবান ছিল সে বিদেশে গেছে, কিন্তু সে তার আইডিওলজি জায়গায়, আদর্শের জায়গাতে কিন্তু সরে দাঁড়ায়। আদর্শের ব্যাপারে কিন্তু সে আপোষ করে নেই, আপনি এটা বলতে পারবেন না, কোনো জায়গায় পারে না। তো বিএনপি শক্তিটা কারা? কর্মী। কোন কর্মী? প্রান্তিক কর্মী, তৃণমূল কর্মী। তাদের ইউনিটি এবং তাদের যে ত্যাগ, এই ত্যাগের মধ্যে দিয়ে কিন্তু বিএনপি আজকের এই এত শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে। তো সেখানে ফজলু ভাই বা আরও 2জন কোনো কারণে যদি তাদের কোনো মানে ভিন্ন চিন্তার মধ্যে পড়ে 2-1টা কথা বলে, আমি এটাকে গুরুত্বের সাথে নিচ্ছি না। কিন্তু ফজলু ভাইকে আমি বলতে চাই, উনি আমাদের সিনিয়র নেতা, আমরা অনেক রেসপেক্ট করি, উনি মুক্তিযোদ্ধা, তাকে রেসপেক্ট করি। কিন্তু মুক্তিযুদ্ধ এবং রাজনীতি দুটো কিন্তু আলাদা জিনিস ভাই। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, আপনি আমাদের স্যালুট পাবেন, বাট আমার দলের আদর্শ, আমার নেতা নেত্রী নিয়ে কিন্তু আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি যদি একমত না তা পদত্যাগ করেন, আপনি পার্টি ছেড়ে চলে যান। তো পার্টিতে থেকে বিভ্রান্তকর কথা উনি কেন বলবে? আমি কিন্তু ওনার এই বিষয়ে উনি হয় নিঃশর্ত ক্ষমা চাবে, অথবা ওনার বিরুদ্ধে দল আমি আশা করি ব্যবস্থা নেবে। কারণ আমরা যারা, আমি আপনাকে বলছি, আমরা যারা 7 কোটি সমর্থক আছে, 7 থেকে 8 কোটি সমর্থক বিএনপির একনিষ্ঠ সমর্থক আছে, তারা কিন্তু ওনার এই আচরণ আমরা মেনে নিতে পারছি না। কারণ আপনাকে মনে রাখতে হবে, এই 7 কোটি লোক মনে করে কি যে বেগম খালেদা জিয়া আর তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য অপরিহার্য। আমিও না, ফজলুও না। তো সেই জায়গায় যদি সে আঘাত করে বা ছোট করে কথা বলে, অথবা কোনো বিভ্রান্ত, ওনাদেরকে নিয়ে কোনো বিভ্রান্ত করে, এটা কিন্তু নেতাকর্মী মেনে নেবে না। আপনি জানেন আমাদের দলের নেতাকর্মীরা কিন্তু তার
বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। তো ফজলু ভাই কী করলে এটা আপনি আমলে নেবেন না। আর জামাত কত বড় রাজনৈতিক দল এটা আপনি জানেন, এটা নতুন করে বলার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু আপনি কি বলতে পারেন হ্যাঁ জামাত আন্দোলনে ছিল, তাদের ধরেন ভূমিকা ছিল, জামাত সহ আরো যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, এখানে অনেক বাম সংগঠনও আমাদের সাথে রাজপথে ছিল এবং তারা জেল খাটছে, মামলা হামলার শিকার হয়েছে। তাদেরকে আপনার ছোট করে দেখার বিষয় না। জামাতের যা ভূমিকা, তাদের ভূমিকা কম ছিল না, হয়তো কর্মী সমর্থক কম ছিল, কিন্তু তারা অবস্থান থেকে তারা সর্বোচ্চ করছে। তো জামাতের প্রবলেম হইল, জামাত মনে করে যে বিএনপিকে যদি কোনোভাবে হেয় করা যায়, ছোট করা যায়, তাইলে বোধহয় জনগণ তাদেরকে বেছে নেবে। ভাই, আপনাকে একটা কথা স্মরণ রাখতে হবে, রক্তের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা ভুলে গেছে মানুষ, কিন্তু ঘা কিন্তু শুকায় নেই। আপনি যখন বাংলাদেশ অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবেন, বাংলাদেশের রক্তাক্ত বিপ্লবের মধ্যে দিয়ে যে গণতন্ত্রের স্বপ্ন মানুষ দেখতেছে, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য যদি আপনি কোনো কাজ করবেন, কিন্তু জনগণ মেনে নেবে না, আমরা মানব না। আমি তো ধরেন আপনার মাধ্যমে জামাতের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলি, তারা একটা চ্যালেঞ্জ গ্রহণ করুক না, যে তারা এককভাবে তাদের মার্কা নিয়ে একটা ইলেকশন করুক, বিএনপিও তার মতো করে এককভাবে একটা নির্বাচন করবে। জনগণ কাকে বেছে নেয় আমরা দেখি না। জামাত কি আপনি বলেন, জামাত কি 47 সালে পাকিস্তানের পক্ষে ছিল? মওদুদি কি পাকিস্তানের পক্ষে ছিল? আপনি ইতিহাস ঘেটে দেখেন, মওদুদি অখণ্ড ভারতের পক্ষে ছিল। এই 71 সালে জামাত কি বিএনপি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল? ছিল না। তো ওনারা সেই সময় পাকিস্তানের পক্ষে ছিল না, এখনো মানে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে ছিল না। তো উনি কার পক্ষে? ওনারা চায় কি? তারপরে আমি বলি যে ওনারা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, ওনারা ওনাদের রাজনীতি করবে, ওনাদের আদর্শ ওনারা জনগণের পৌঁছে দেবে। জনগণ যদি মনে করে যে বিএনপির বিকল্প তারা হতে পারে, সেটা তো নির্বাচনে দেখা যাবে। আসলে এই যে আপনি ধরেন যে 5 আগস্টের পরে আপনাদের বিরুদ্ধে বিশেষ করে বিভিন্ন জায়গায় আপনাদের দখল বাণিজ্যের একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, নেতা কর্মীদের বিরুদ্ধে, আপনারা এখনো ক্ষমতা আসেন নাই, এই অভিযোগগুলো এখন আপনাদের বিরুদ্ধে আসছে, যে সময় ক্ষমতা আসবে ওই সময় আসলে কি করবেন? না, আমরা তো মানে আমাদের অবস্থানটা কিন্তু পরিষ্কার। ধরেন ইতিমধ্যে যত না ঘটনা ঘটছে তার চেয়ে অনেক বেশি আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, 2006 সালের এই 1/11 প্রেক্ষাপট কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে, বিশেষ করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে মিডিয়াই কিন্তু এই কাজটা করছে। তাদের সাথে সেই সময় আওয়ামী লীগ, একটা আধিপত্যবাদী শক্তি, আরও কিছু দেশীয় বিদেশি অপশক্তি কিন্তু বিএনপিকে মানে হেয় করার জন্য সেই সময় আপনি স্মরণ করে দেখেন, বিএনপির বিরুদ্ধে এমন কোনো অপপ্রচার করে নাই। আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো এরকম একটা পরিবেশ কিন্তু তৈরি করার কোনো মহল চেষ্টা করছে। তো তারপরেও বলি, আপনি জানেন যে আমাদের ইতিমধ্যে প্রায় 4000 নেতাকর্মীকে অভিযোগে বহিষ্কার করা হয়েছে, কিন্তু অভিযোগের সত্যতা কিন্তু প্রমাণ না করেই কিন্তু শুধু অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। কেন করা হয়েছে? যে বিএনপি একটা স্বচ্ছ, উদার, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সবসময় জনগণের কথা বলছে, জনগণের জন্য কাজ করার চেষ্টা করছে। আপনি সেই জিয়া রহমান সাহেবের আমল থেকে দেখেন, বেগম খালেদা জিয়ার আমল দেখেন, বর্তমানে দেখেন, আমাদের নেতা, আপনি জেনে থাকবেন, তারপর আমি বলি, শুনলে খুশি হবেন, বাংলাদেশের রাজনীতির বাইরে যাইয়া অনেক পরিবারকে কিন্তু আমাদের নেতা তারেক রহমান তাদের দায়ভার নিয়েছেন। আপনি মাঝে মাঝে হয়তো দেখেন, এটার সাথে কিন্তু রাজনীতির সম্পর্ক নেই। আবার অনেক প্রতিভা আছে, যেমন ক্ষুদ্র বিজ্ঞানী, ফুটবলার, ক্রীড়াবিদ, এবার যেই জায়গায় আছে যে তার একটা মেধার পৃষ্ঠপোষকতা দিলে মেধার বিকাশ ঘটবে, তারেক রহমান কিন্তু ওই জায়গায় ছুটে গেছেন। আপনি শহীদ পরিবারের পাশে উনি রাষ্ট্র ক্ষমতায় যান নাই, নেতাকর্মীদের মাসিক চাঁদা অনুদানের ভিত্তিতে কিন্তু আমাদের দল পরিচালিত হয়, সেখান থেকে একটা অংশ দিয়ে কিন্তু উনি এই শহীদ পরিবারের পাশে অসহায় পরিবারকে বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন। তো এতে তো আপনি কিছুটা হলে বুঝতে পারবেন যে তারেক রহমান সাহেব কী চিন্তা করছে, আমরা বিএনপি কী চিন্তা করছি। আমরা কখনোই কোনো কালেই, এখনও না, ভবিষ্যতে ইনশাআল্লাহ না, যে আমরা কখনোই জনগণের ক্ষতি হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়, এরকম কোনো কাজ বিএনপি বা বিএনপির কোনো কর্মী সমর্থক করতে পারবে না। এবং আমাদের নেতার কমপ্লিটলি কঠোর হুঁশিয়ারি আছে যে এর ব্যর্থ যে হবে তার এই দলে জায়গা হবে না, এবং ইতিমধ্যে উনি কিন্তু প্রমাণ করছেন। সুতরাং ওই জায়গায় আপনি না, যে আপনি আশাবাদী থাকেন যে ভবিষ্যৎ বিএনপির নেতৃত্বে যে সরকার
জনগণের ভোটে আসবে, একটা ভালো সরকার হবে এবং জবাবদিহিমূলক, জনবান্ধবহীন, জনকল্যাণমূলক সরকার। এই যে ধরেন আপনি যেটা বলছেন জনকল্যাণমূলক জনবান্ধব সরকার আপনারা গঠন করতে চান, কিন্তু আপনারা নিজেদের মধ্যেই আসলে এখন যেই ধরনের হামলা মামলা, একজন প্রার্থীর বিরুদ্ধে একজনের অবস্থান, নিজেরা আসলে ঠিক থাকতে পারছে না, সেবার সারা বাংলাদেশের বা অন্যান্য এতগুলো রাজনৈতিক দল নিয়ে আপনারা কিভাবে ঠিক থাকবেন? আপনারা তো এখন একজনের বিরুদ্ধে, একজনের কর্মী আরেকজন মেরে ফেলছেন, একজনের বাড়ি ঘর আরেকজনে ভেঙে ফেলতেছেন, যেটা একটা রাজনৈতিক দল স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে করে থাকে। না সরেন, বিএনপি তো একটা অনেক বড় রাজনৈতিক দল। এখানে ধরেন মানে আমি মনে করি প্রতিযোগিতা আছে এবং একাধিক প্রার্থী আছে, সেটা দলের হোক আর নির্বাচনের জন্য হোক, যেই পর্যায়ে, পার্লামেন্ট হোক, উপজেলা হোক, পৌর হোক, যেখানেই হোক, একাধিক প্রার্থী আমাদের আছে এবং আমাদের অসংখ্য নেতা আছে, যোগ্য নেতা আছে যারা এইসব পদে যেতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রতিযোগিতা আসে, কিন্তু কোনো জায়গায় এটা প্রতিহিংসা না। এখন ধরেন রাজনীতিতে আমাদের এই ভারতীয় উপমহাদেশে একটা কালচার আছে যে আমরা যদি দুই পক্ষ প্রতিযোগিতা করি, তৃতীয় পক্ষ সুযোগটা নেয় যে তাদের মধ্যে স্থায়ীভাবে একটা বিরোধ তৈরি করি, তাহলে আমি সুবিধা নিতে পারবো। তো আমার মনে হয় যে এরকম কোনো না কোনো পক্ষ আছে, শক্তি আছে, যারা বিএনপি নিজেদের এই প্রতিযোগিতার মধ্যে ঢুকে এটাকে প্রতিহিংসা পরায়ণের দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে আমরা এই বিষয়ে অনেক সতর্ক, আমাদের মানে হাইকমান্ড থেকে শুরু করে আমরা প্রান্তিক নেতারাও চেষ্টা করছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আশা করি আমরা সফলকাম হব। একটু এবার আসি সীমানা পুনর্নির্ধারণ নিয়ে, যে আমরা সাম্প্রতিক সময় দেখছি যে ইসিতে আসলে এই সীমানা নিয়ে প্রতিদিন রিভিউ হচ্ছে, শুনানি হচ্ছে, আবার সেখানে আবার মারামারিও চলছে। এই যে সীমানা জটিলতা, আপনার নির্বাচনী এলাকায় এরকম একটা ঝামেলা আছে, শেষ পর্যন্ত আসলে এই সীমানা জটিলতা গিয়ে কোন পর্যায়ে ঠেকবে? শুনেন, সীমানাটা ধরেন মানে 72 সালের পর থেকেই, যদিও মানে 72 সালের ইলেকশনটা, 73 সালের ইলেকশনটা হয়েছে পাকিস্তান আমলের সীমানায় সেই সময়। তারপরে যে নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটা নির্বাচনের আগে সীমানা নিয়ে কিছু কাজ নির্বাচন কমিশন করে তার আইনের মাধ্যমে। তো কিন্তু জঘন্য তো এটা ধারাবাহিকভাবে হয়েছে, এগুলো নিয়ে খুব একটা বিতর্ক ছিল না। কিন্তু 2008 সালে 111 পরে মঈনুদ্দিন সরকার সমর্থিত যে নির্বাচন কমিশন ছিল, সরকার ছিল, তারা পরিকল্পিতভাবেই এই কাজগুলা, সীমানাগুলোকে এলোমেলো করছে। কারণ প্রত্যেকের টার্গেট ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে কী করতে হবে, যে বিএনপির জনপ্রিয়, যেখানে বিএনপি সমর্থিত এলাকাগুলো, বিএনপি সংখ্যাগরিষ্ঠ সমর্থন যে সমস্ত নির্বাচন এলাকা ছিল, এগুলোর এমনভাবে কাটাছিড়া করছে, করে এখানে একটা ওখানে নিয়ে প্লাস করছে, ওখানে মানে তারা গবেষণা করে দেখছে যে এই সিটটার এই কয়টা ইউনিয়ন ওইটার সাথে নিলে ওখানে আওয়ামী লীগ প্রার্থী পাস করবে, আবার এখান থেকে এইটা আনলে আওয়ামী লীগ প্রার্থী করবে। শুধু আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্যই সেই সময় শামসুল হুদার নির্বাচন কমিশনার মঈনুদ্দিন ফখরুলের নির্দেশে এই সীমানাগুলো কাটাছিড়ি করে আওয়ামী লীগকে ক্ষমতা আনলো। সেই সময় কিন্তু আইন দ্বারা হয়নি, সেই প্রেক্ষাপটে এটা নিয়ে হয়তো অনেক কথা হয় নাই, সবাই মেনে নিচ্ছে বা পরিবর্তিত পরিস্থিতিতে সেই সময়টা নিয়ে খুব একটা আপিল বা আপত্তি ওরকম হয় নাই। তো এরপরে 8-9 আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তার তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করলো, করে তারা তাদের মতো দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় ক্ষমতা থাকার জন্য সীমানা করছে, আইন করছে, যা যা করার দরকার করেই কিন্তু তারা 3 টার্ম 4 টার্ম ক্ষমতায় ছিল। তো এখন বিপ্লবের পরে যে নির্বাচন কমিশন আসলো, তাদের তো আমি মনে করি তাদের এই জিনিসটা আমলে নেওয়া উচিত ছিল যে 2008 সাল থেকে 8 সালের নির্বাচন এবং পরবর্তী 3টা নির্বাচন, এই নির্বাচনগুলা শুধুমাত্র আওয়ামী লীগকে ক্ষমতা নেওয়ার জন্য করেছে, সেখানে কি কি অনিয়ম হয়েছে, আইনের ব্যত্যয়টা কিভাবে ঘটেছে, অথবা একটা মানে খারাপ জিনিস আইনের বড়কে বৈধ করে আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হয়েছে, এই জিনিসগুলো নিয়ে ওনাদের আলোচনা করা দরকার, খতিয়ে দেখা দরকার ছিল। তার আলোকে তারা এই সীমানাটা ঠিক করা দরকার ছিল। আর এছাড়া ধরে না, তারা যেহেতু 2008 সালে রাজনৈতিক কারণে সীমানা ভাঙছে, মানে বিচ্ছিন্ন করছে, কাটাছিড়া করছে, ওনাদের দরকার ছিল যেহেতু বিপ্লব পরে একটা নির্বাচন হবে, সময় অত যদি হাতে না থাকে, তারা 2001 সংশোধনীর মধ্যে 2001-এর সীমানায় ফিরে যেয়ে একটা নির্বাচিত পার্লামেন্ট আসে, সেখানে প্রস্তাবগুলো রেখে যেত যে এটা এভাবে করা যায়। কিন্তু তারা কিছুই করলো না। তারা এখন আমি দেখতেছি যে তারা 24-এর এই বিতর্কিত একটা সীমানার মাধ্যমে একটা নির্বাচন করে দিয়ে যেতে পারলেই পারে, এটা আমরা আশা করি না। আমরা চাচ্ছি যে সর্বমহলে গ্রহণযোগ্য একটা সীমানা দিয়ে একটা ভালো ইলেকশন যদি করতে পারে, জাতি তাদেরকে মনে রাখবে, নাহলে অন্যদের মতো তাদের প্রতিও ঘৃণা প্রকাশ করে।
এবার আসে আপনার নির্বাচন এলাকা নিয়ে। আসলে আপনি যে চাঁদপুরের 3 নির্বাচনী হাইমচর এবং চাঁদপুর সদর নিয়ে স্বপ্ন দেখছেন, আসলে এই চাঁদপুরকে যদি দল থেকে আপনাকে মনোনয়ন দেয়, আপনি এমপি হন, চাঁদপুর এই 3কে আপনি আসলে কিভাবে সাজাতে চান? ধন্যবাদ। আমি ধরেন প্রায় 42 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত, একটা দলের কর্মী হিসেবে আছি। তো স্বপ্ন থাকে যে মানে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে যায় তাদের কথাগুলো বলা। সেই কারণে আমি আমার জায়গা থেকে আমি আসন্ন নির্বাচনে একজন প্রার্থী। তো আমার যদি সুযোগ আছে, তো সুযোগটা হবে জনগণের পক্ষে, চাঁদপুরের পক্ষে। আপনি জানেন চাঁদপুর একটা নদীবন্দর জায়গা, কিন্তু সেখানে যে সুবিধা আমরা পাওয়ার কথা আমরা কিন্তু সেটা পাই না। আমরা আমাদের 3 দিকে 4 দিকে নদী, আমরা এটাকে কোনো কাজেই লাগাইতে পারি না। আমার এখানের ইলিশ সারা বিশ্বে সমাদৃত, কিন্তু সেই ইলিশ সংরক্ষণের কোনো ব্যবস্থা কিন্তু আমরা করতে পারিনি। এই ইলিশ থেকে অথবা অন্যান্য যে মৎস্য আছে এখান থেকে আমরা অনেক বৈদেশিক মুদ্রা আহরণ করতে পারি, কিন্তু কোনো পরিকল্পনা নেই। বিচ্ছিন্নভাবে কিছু লোক করে, আবার এটার আড়ালে কিছু কিছু ভাইরা আছে, সরি টু সে তাদের প্রতি, যে তারা অর্থ পাচার করে, এটাকে কেন্দ্র করে এটার আড়ালে অর্থ পাচার করে, যেটা খুবই নিন্দনীয় কাজ। তো এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের আসলে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার, যেটা এখন নাই। তো আমার সুযোগ আসলে আমি এই বিষয়টাকে প্রায়োরিটি দিব। আপনি চাইলে ধরেন আমরা ঢাকায় হিসাব পানগাঁও একটা বন্দর বানাইছে, আপনি জানেন, তো সেটা তো চাঁদপুর হয়ে আসে না? অবশ্যই। তো আমার যদি নদীর সেই ব্যবস্থা থাকে, আমি তো মনে করি আছে, আমি যদি সেখানে একটা বন্দর করতে পারি, তাহলে আমি কিন্তু অনেক রাজস্ব আর্ন করতে পারবো, যা দিয়ে আমার চাঁদপুরের অবকাঠামোর যথেষ্ট উন্নতি করা সম্ভব। কিন্তু সেটা সুযোগটা তো নাই। আমাদের নদী ভাঙনের সমস্যা জন্মের পর থেকে শুনতেছি। আমাদের নিজেদের বহুত জমি জমা সম্পদ নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে, এখনো অনেকের হচ্ছে। তো পৃথিবীর কোন দেশে নাই যে নদী শাসন নাই? আপনি বলেন। সিঙ্গাপুর যদি সমুদ্র শাসন করে সেখানে আরেকটা ভূখণ্ড বানাইতে পারে, আর আমি একটা মেঘনা নদীকে শাসন করতে পারবো না? কেন পারি না জানেন? কারণ আমার সদিচ্ছার অভাব। আমাদের সেই সদিচ্ছা থাকা উচিত ছিল, নাই, ভবিষ্যতে হবে। আমার সুযোগ আসলে আমি এই বিষয়গুলোকে প্রায়োরিটি দেব। এবার আসি একবারে শেষ দিকে আমরা চলে আসছি। আপনি আসলে সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একসময় কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। ডাকসুর নির্বাচন আসলে আগামী 9 সেপ্টেম্বর, আজকে থেকেই আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। শুরুতে দেখলাম যে তাদের মানে একটি প্যানেলের পোস্টার, ব্যানার, ফেস্টুন সব কিছু ছিঁড়ে ফেলা হচ্ছে। এই সার্বিক বিষয় আসলে রাজনৈতিক পরিবেশ বা এইটাকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করেন, বা এদের যে প্যানেলগুলো আছে তাদের একের প্রতি আরেকজনের কীরকম আচরণ করা উচিত? ধন্যবাদ গিয়াস ভাই। এখন যে সমস্ত ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ধরেন আমিও তার প্রাক্তন ছাত্র, আমিও সেখানে রাজনীতি করি, সংসদ ইলেকশনও করার সুযোগ হয়েছিল। তো এই বিপ্লব পরবর্তী যে ডাকসু ইলেকশনটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণে যে এর আগে ফ্যাসিস্টের সহযোগী সংগঠন যে ছাত্রলীগ ছিল, তাদের কর্মকাণ্ড, তাদের ধরেন মানে ছাত্রদের বিরুদ্ধে তাদের যে অবস্থান, নৈতিক অবস্থান খুবই দুর্বল ছিল, যার জন্য মানে বাংলাদেশে সরকারের পতন হয়েছে, কিন্তু ছাত্র সংগঠন কিন্তু যায় নাই, স্ব ক্যাম্পাসে ছিল। এই প্রথম যে সরকার এবং তার সমর্থিত ছাত্র সবাই কিন্তু পালাইতেছে, যেটা কাম্য ছিল না। কিন্তু ছাত্রলীগ তার কর্মকাণ্ডের কারণে আজকে এই পরিণতির মুখোমুখি হয়েছে। পরবর্তী যে ডাকসু ইলেকশন হচ্ছে, এই ডাকসু ইলেকশনে ধরেন সব রাজনৈতিক মানে সক্রিয় সব রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনগুলা এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে এটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, দুই একটা সংগঠন আছে যে তারা কোনো না কোনোভাবে, কোনো না কোনো প্রক্রিয়ায় তারা ডাকসুটা দখল করতে চায়। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটা জায়গা যেখানে আগুন জ্বললে পুরা বাংলাদেশ আগুন জ্বলে যায়, যেখানে শান্ত থাকলে পুরা দেশ শান্ত থাকে। এটা আমার কথা না, এটা ইতিহাস সাক্ষী দেয়। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, এমনকি 24-এর বিপ্লব, সবর কেন্দ্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেটাকে আপনি ছোট করে দেখে বা অন্য কোনো রাজনৈতিক দলের বা তাদের আদর্শিক সৈনিকদের
মানে অ্যাক্টিভিটির মধ্যে আপনি এটা সীমাবদ্ধ রাখলে হবে না। আমরা আগে বলতাম বক্তৃতায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে যা ভাবে জাতি কালকে তা ভাববে। তার মানে জাতির চিন্তা চেতনা স্বপ্নের জায়গায় অ্যাডভান্স থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন প্লাস ভবিষ্যৎ বাংলাদেশ কি হবে, এখানে ডাকসু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো যেহেতু ডাকসু এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তাহলে এখানে যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা কিন্তু গুরুত্বপূর্ণ হতে হবে। কি সে গণতান্ত্রিক মোনা কি না, সে প্রতিক্রিয়াশীল না প্রগতিশীল, গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো সে দেশপ্রেমিক কিনা, তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার শ্রদ্ধা আছে কিনা, আনুগত্য আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভাবতে হবে। এটা একটা কলেজ সংসদ না শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলো। জন্মের পর থেকে বাংলাদেশের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বন্ধন আছে। তো সেই বন্ধনের জায়গায় নির্বাচন হচ্ছে। আমি সাবেক ছাত্র হিসাবে আমি আহ্বান জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কখনো ভুল করে না, এবারও ভুল করবে না। তবে আমি ব্যক্তিগতভাবে আমার আইডিওলজি জায়গা থেকে আমি আবিদুল ইসলামের নেতৃত্বে যে ডাকসু ছাত্রদল সমর্থিত, আমি তাদের সাফল্য কামনা করি। আমার বিশ্বাস তারা নির্বাচিত হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, স্বাস্থ্য, কোরাজনীতি মানে কি বলে কোশিক্ষা যেটা বলে সেটা, এবং মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ফ্যাসিস্ট আমলের যে অপকালচার চালু হয়েছে সেগুলো মুক্ত একটা ঢাকা বিশ্ববিদ্যালয় হবে, এটা আমার বিশ্বাস। এজন্য আমি তাদের সাফল্য কামনা করি। আজকের অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। গ্যাস ভাই, আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। অনেক কথা হলো, আশা করি আমরা সবাই আগামীতে একটা পজিটিভ বাংলাদেশ দেখব। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা, আগামীতে কেমন রাজনীতি দেখতে চাই। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর ৩ সদর হাইমচর আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জনাব মুস্তফা খান সুপুরি। সবারই স্বপ্ন ২৪-এর অভ্যুত্থানের মাধ্যমে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সবাই সম্মিলিতভাবে আমরা সেই বাংলাদেশ বাস্তবায়ন বা বাংলাদেশ তৈরি করার কাজে নিয়োজিত থাকবো, সেই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।